গুড মর্নিং, সবাই ভালো আছো? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। অডিও ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তো তোমরা ঈদের ছুটি কেমন কাটালে? আচ্ছা, ঈদের ছুটি ভালোই কাটলো। হ্যাঁ, তো এবার বেশি ঘোরাঘুরি করা যায় না, এই যাই হোক সমস্যা নাই। গ্রামে যারা গিয়েছিলে, গ্রামে বেড়ানোর সুযোগ থাকে, ঢাকায় বেড়ানোর সুযোগ থাকে। যাই হোক, আমরা এই ঈদের আগে যে এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, এই এক্সট্রা ক্লাসে আমি এই বিকৃতি এবং পীড়ন পড়িয়েছি, বিকৃতি এবং পীড়ন পড়িয়েছি। আর বলছিলাম আমরা এই পীড়ন এবং বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, একে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং 3 ধরনের বিকৃতি পড়িয়েছি, 3 ধরনের পীড়ন পড়িয়েছি, এবং এই 3 ধরনের বিকৃতি এবং পীড়নের 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে। এই গুণাঙ্কগুলো ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং ক্লিনটন গুণাঙ্ক নামে পরিচিত। আমরা এই বিষয়গুলো এখন পড়াবো, ঠিক আছে? শুরু করছি। আচ্ছা, দেখো সবাই, তো এখন এই আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা পীড়ন এবং বিকৃতির অনুপাত, এটা কি হবে, কেন ধ্রুব হবে কেন সেটা দেখো সবাই। তো এই মনে করো একটা স্থিতিস্থাপক বস্তু আমরা টেনে প্রসারিত করব বা চাপ দিয়ে সংকোচন করব, ঠিক আছে? তো এবার আমরা যত বেশি বল প্রয়োগ করব তত বেশি বিকৃতি ঘটবে। বিকৃতি ঘটার অর্থ হচ্ছে অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব কমে যাওয়া বা বেড়ে যাওয়া। অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব যত কমে যাবে বা বেড়ে যাবে, আন্তঃনাবিক বল তত বেশি সৃষ্টি হবে। বস্তুর মধ্যে এই যে বিকৃতি প্রতিরোধকারী যে বলটা সৃষ্টি হয়, এই বলটাকে বলা হয় পীড়ন। আবার একটু বলছি, সবাই খেয়াল করো। তো মনে করো একটা স্থিতিস্থাপক বস্তু, এটা রাবারের টুকরা। তো এটাকে আমরা যখন টেনে প্রসারিত করি, আমরা বল প্রয়োগ করি বাইরের দিকে, আর বস্তুর মধ্যে বলটা সৃষ্টি হয় ভিতর দিকে। ওকে, এখন আমি একটু আজকের টপিকটা একটু বিস্তারিত পড়াচ্ছি, বিস্তারিত বোঝাচ্ছি, খেয়াল করো। তো এখন আমাদের এই প্রত্যেকটা বস্তুর মধ্যে যদি আমাদের বাইরে কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে এই অণুগুলোর মধ্যে একটা স্বাভাবিক দূরত্ব বজায় থাকে। এবার যখন স্বাভাবিক দূরত্ব বজায় থাকে, এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে না বিকর্ষণ বল কাজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে, যদি একটা বস্তু স্থিতিস্থাপক বস্তু বা যে কোনো বস্তু স্বাভাবিক অবস্থায় আছে, এরপরও যদি এর উপরে আন্তঃনাবিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করত, তাহলে বস্তুটা স্বাভাবিকভাবে হয় সংকুচিত হতো, হয় আর প্রসারিত হতো। এখন স্বাভাবিকভাবে এই বস্তুর অণুগুলোর মধ্যে কোনো আন্তঃনাবিক বল কাজ করে না। এবার আন্তঃনাবিক বল কাজ করে কখন? আমাদের স্থিতিস্থাপক বস্তুটাকে যদি আমরা টেনে প্রসারিত করি, তাহলে অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব স্বাভাবিক দূরত্বের চেয়ে বেড়ে যায়, তখন আন্তঃনাবিক আকর্ষণ বল কাজ করে। আবার যখন আমরা চাপ দিয়ে সংকোচন করি, তখন অণুগুলোর মধ্যে স্বাভাবিক দূরত্ব আমাদের থেকে দূরত্বটা কমে যায়, তখন আন্তঃনাবিক বল বিকর্ষণমূলক বল কাজ করে, আন্তঃনাবিক বিকর্ষণমূলক বল কাজ করে। এই জন্য একটা স্থিতিস্থাপক বস্তুকে বা যে কোনো বস্তুকে যখন আমরা টেনে প্রসারিত করতে চাই, আমরা বল প্রয়োগ করি বাইরের দিকে, বস্তুর মধ্যে সৃষ্ট বলটা হয় ভিতরের দিকে। ওকে, একটা রাবারের টুকরাকে আমরা যদি বাইরের দিকে প্রসারিত করতে চাই, তাহলে বস্তুর মধ্যে সৃষ্ট বলটা হয় ভিতর দিকে। আচ্ছা, আবার একটা স্থিতিস্থাপক বস্তুকে বা যে কোনো একটা বস্তুকে যখন চাপ দিয়ে আমরা সংকোচন করতে চাই, তখন বল সৃষ্টি হয় বাইরের দিকে। একটা রাবারের টুকরাকে তুমি চাপ দিয়ে সংকোচন করবা, এবার এবার সেখানে কি ঘটবে সেটা বলছি। তো এবার অণুগুলোর দূরত্ব কমে যাবে, চাপ দিয়ে সংকোচন করা মানে হচ্ছে অণুগুলোর দূরত্ব স্বাভাবিক দূরত্ব কমে যাবে, তখন তাদের মধ্যে আন্তঃনাবিক বিকর্ষণমূলক বল সৃষ্টি হবে। এই বিকর্ষণ বল তুমি বল প্রয়োগ করবা ভিতর দিকে, আর বস্তুর মধ্যে সৃষ্ট বলটা হবে বাইরের দিকে, যা তোমার উপরে প্রয়োগ করবে। ওকে, এখন আমাদের
এই বস্তুর মধ্যে সৃষ্ট বল এটা হলো পীড়ন। কখন সৃষ্টি হয়? যখন বস্তুর সংকোচন হয় বা প্রসারণ হয় অর্থাৎ বিকৃতি ঘটে। তাহলে এখানে তিনটা ঘটনা, একটা হচ্ছে বাহ্যিক বল, একটা হচ্ছে বিকৃতি, আর একটা হচ্ছে বস্তুর মধ্যে সৃষ্ট বল বা পীড়ন। ওকে, এখন এটা প্রথমে আমরা বাহ্যিক বল প্রয়োগ করি, এতে বস্তুটার সংকোচন বা প্রসারণ হয়, এবং যখনই সংকোচন প্রসারণ হয় তখনই অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় বা কমে যায়, তখনই বস্তুর মধ্যে পীড়ন সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, এবার তাহলে প্রথমে বাহ্যিক বল, এরপরে এই সংকোচন বা প্রসারণ, এরপর তার মানে হচ্ছে বিকৃতি, সংকোচন প্রসারণ মানে হচ্ছে বিকৃতি, এরপর হচ্ছে পীড়ন। ওকে, আচ্ছা, এখন আমাদের এই তিনটা ঘটনা কোনটার পরে কোনটা এটা বুঝতে কারো সমস্যা আছে? তো আমি আবারও বলছি, প্রথমে বাহ্যিক বল, কোন স্থিতিস্থাপক বস্তুর মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করলাম আমরা, এটা সংকোচন বা প্রসারণ হলো তথা বিকৃতি ঘটলো। এরপরে অণুগুলোর মধ্যে দূরত্ব কমলো অথবা বাড়লো, এদের মধ্যে আন্তঃনাবিক বিকর্ষণ বা আকর্ষণমূলক বল সৃষ্টি হলো, বস্তুর মধ্যে সৃষ্ট এই বলটা হচ্ছে পীড়ন। তাহলে লাস্টে ঘটলো পীড়ন। এখন আমরা একটা বস্তুর উপরে যত বাহ্যিক বল প্রয়োগ করব তত বস্তুটার সংকোচন বা প্রসারণ, যত বাহ্যিক বল প্রয়োগ করবো তত সংকোচন বা প্রসারণ হবে। সংকোচন প্রসারণ যত বেশি হবে তো ওদের মধ্যে আন্তঃনাবিক আকর্ষণ বা বিকর্ষণ বল বেশি সৃষ্টি হবে। আন্তঃনাবিক আকর্ষণ বা বিকর্ষণ বল যত বেশি সৃষ্টি হবে, পীড়ন তত বেশি সৃষ্টি হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে সায়েন্টিস্ট হুক একটা স্থিতিস্থাপক বস্তুর মধ্যে এই স্থিতিস্থাপক সীমার মধ্যে উনি প্রমাণ করেছেন যে এই আমাদের পীড়নটা বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক। ওকে, এখন এখানে স্থিতিস্থাপক সীমা কি সেটা একটু বলি। একটা রাবারের টুকরার মধ্যে তুমি 5 নিউটন বল প্রয়োগ করে এটা প্রসারিত করলা, বল প্রত্যাহার করলা, ওটা পুরোপুরি আগের আকৃতিতে ফিরে আসে। এবার 7 নিউটন বল প্রয়োগ করলা, এটা প্রসারিত হলো বা সংকুচিত হলো, বল প্রত্যাহার করলা, আবার স্বাভাবিক আকৃতি ফিরে এলো। এখন যখন 10 নিউটন বল প্রয়োগ করছো তখন দেখা গেল এটা স্থায়ীভাবে প্রসারণ হয়ে গেছে, বল প্রত্যাহার করার পরে আর এটা পুরোপুরি আগের অবস্থায় ফিরে যাচ্ছে না। এই বস্তুর মধ্যে স্থিতিস্থাপক ধর্ম বা বৈশিষ্ট্যের কিছুটা ব্যত্যয় ঘটেছে। ওকে, এবার স্থিতিস্থাপক সীমা এর মানে লঙ্ঘন করেছে। ওকে, এবার তাহলে এই 10 নিউটন বল প্রয়োগে 10 নিউটনের চেয়ে কম বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক বৈশিষ্ট্য বজায় থাকে, আর 10 বা 10 নিউটনের বেশি বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করে এবং এটা স্থিতিস্থাপক বৈশিষ্ট্য বজায় থাকে। তাহলে এই 10 নিউটন বলকে বলবো আমরা স্থিতিস্থাপক সীমা। সংজ্ঞাটা বলবো এরকম, কোন স্থিতিস্থাপক বস্তুর মধ্যে বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত এই বস্তুটি তার স্থিতিস্থাপক ধর্ম বজায় রাখতে সক্ষম হয় বা বজায় রাখতে পারে, তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি আবার বলছি, বাহ্যিক বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোন স্থিতিস্থাপক বস্তু তার স্থিতিস্থাপক ধর্ম বা বৈশিষ্ট্য বজায় রাখতে সক্ষম হয় বা বজায় রাখতে পারে, তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। বাহ্যিক বলের সর্বোচ্চ যে মান পর্যন্ত একটা স্থিতিস্থাপক বস্তু তার মধ্যে স্থিতিস্থাপক বৈশিষ্ট্য বজায় রাখতে সক্ষম হয়, সেই বলের মানকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। ওকে, আচ্ছা, এবার সায়েন্টিস্ট হুক প্রমাণ করেছেন যে আমাদের স্থিতিস্থাপক সীমার মধ্যে যতক্ষণ একটা বস্তুর মধ্যে আমরা বলটা স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রয়োগ করব ততক্ষণ আমাদের এই পীড়ন বিকৃতির সমানুপাতিক। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি যে আগের আলোচনাটা করলাম সেখান থেকে তোমরা মনে হয় এই ব্যাপারটা স্পষ্ট যে পীড়ন বিকৃতির উপর নির্ভরশীল না বিকৃতি পীড়নের উপর নির্ভরশীল? তোমরা বলো দেখি। পীড়ন বিকৃতির উপরে। পীড়ন বিকৃতির উপর নির্ভরশীল, চমৎকার। ওকে, প্রথমে বাহ্যিক বল, এরপরে বিকৃতি, এরপরে পীড়ন। তাহলে আগে শোনো, যদি কোনো বস্তুর মধ্যে আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি বস্তুটা সংকোচন বা প্রসারণ হওয়া সম্ভব না। সংকোচন প্রসারণ না হলে অর্থাৎ বিকৃতি না ঘটলে বস্তুর আন্তঃনাবিক দূরত্ব বাড়া বা কমা সম্ভব না। আন্তঃনাবিক দূরত্ব যদি না বাড়ে না কমে তার মধ্যে
আন্তঃনাপিক আকর্ষণমূলক বা বিকর্ষণমূলক বল সৃষ্টি হবে না। আর বস্তুর মধ্যে যে বলটা সৃষ্টি হয় সে হচ্ছে পীড়ন। তাহলে প্রথমে বাহ্যিক বল, তারপরে সংকোচন বা প্রসারণ তথা বিকৃতি, তারপরে পীড়ন। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা। তো এবার আমাদের এটা আমরা বুঝলাম। এখন সায়েন্টিস্ট হুক এটা প্রমাণ করেছেন স্থিতিস্থাপক সীমার মধ্যে এই পীড়ন বিকৃতি সমানুপাতিক। পীড়ন সমানুপাতিক বিকৃতি। ওকে, আচ্ছা। এবার আমি এখানে মুছে দিচ্ছি এই স্থিতিস্থাপক এই সম্পর্কটার মধ্যে সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা লিখি কি দ্বারা? ওকে, এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন এবং বিকৃতি আমাদের একটা সমানুপাতিক, এবং সেই সমানুপাতিক ধ্রুবক হচ্ছে ই, একে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার এখন এই স্থিতিস্থাপক গুণাঙ্ক, এখন যদি আমরা বলি যে পীড়ন, ওকে, এই ই ইকুয়াল হচ্ছে পীড়ন এবং বিকৃতির অনুপাত। পীড়ন এবং বিকৃতির অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, আচ্ছা। এখন আমরা এই পীড়ন পড়েছি 3 ধরনের, বিকৃতি পড়েছি 3 ধরনের, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 ধরনের পাওয়া উচিত। ওকে, এবার মনে করে এটা কোনো দৃঢ় সাপোর্ট। ওকে, এবার এখান থেকে একটা তার ঝুলে দিলাম, এবার তার নিচে দিলাম একটা বাট খেলা, তারের নিচে দিলাম একটা বাট খেলা, ভর এম আর স্থান অভিকর্ষণ হচ্ছে জি। এবার মনে করো এমন হলো বাট ছাড়া ঝুলানোর আগে এটা দৈর্ঘ্য ছিল এটা এর স্বাভাবিক এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি পেল স্মল। বাটটা ঝুলানোর পরে দৈর্ঘ্য বৃদ্ধি পেল স্মল, আর এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। আচ্ছা, এখন আমরা যেটা করেছি যে পীড়ন, সবাই খেয়াল করো, এই এটা এখানে দৈর্ঘ্য বিকৃতি, এটা দৈর্ঘ্য বিকৃতির কারণে যে পীড়ন সৃষ্টি হয় সেটাকে বলা হয় দৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য পীড়ন। এই অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক y হবে পীড়ন হচ্ছে f বাই a আর বিকৃতি হচ্ছে স্মল এর বাই ক্যাপিটাল। ওকে, আচ্ছা খেয়াল করো। এবার আমাদের তারের নিচের প্রান্তে যদি বাটখারা ঝুলে দেই, এই বাটখারার টানে এই তারটা প্রসারিত হবে। ওকে, এখন আমাদের এই তারে বল প্রয়োগ করলাম এফ, টোটাল বল প্রয়োগ করছি এফ, সৃষ্ট হয়েছে এফ, আর প্রস্থের ক্ষেত্রে বল হচ্ছে এ, তাহলে একক ক্ষেত্রে বলে বল কত? এফ বাই। ওকে, আচ্ছা, এই একক ক্ষেত্রে বলে সৃষ্ট বল এটা হচ্ছে পীড়ন। ওকে, আর দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি, ইয়ং এর। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এভাবে একটু চিন্তা করি, তারপর যে এই ইয়ং এর গুণাঙ্ক মান কেমন? ওকে, এটা কি বৈশিষ্ট্য মেনে চলবে? তো মনে করো পানির ঘনত্ব, আমি যদি বলি বিশুদ্ধ পানি, সামি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, কেউ অ্যাডমিট চাইলে অ্যাডমিট দিয়ে দিই সাথে সাথে, আর ক্লাসের লাস্টের দিকে এই পার্সেন্টেজটা একটু কাউন্ট লাস্টের দিকে। আচ্ছা, তো এবার মনে করো আমরা এমন হলো খালি বের করে দিতেছে আর বলতেছে যে রিপোর্টে বুঝিনি, প্রবলেম এরকম বলতেছে।
কেউ ঢুকতে পারছে না ক্লাসে, এরকম সমস্যা? কে কে জানি কি প্রবলেম কথা বলছিলা, তুমি আবার একটু বলো, তোমার কথাগুলো বুঝিনি আমি। স্যার ঢুকছিলাম প্রথমে, তারপরে বের করে দিয়েছে, দিয়ে আবার ঢুকতে যাচ্ছি, বলতেছে যে রিপোর্টে প্রবলেম, জুমে কি জানো। তুমি তো এখন এই ঢুকতে পারছো, তোমার নেটের স্পিড কম আছে মনে হয়, কথাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা শোনো, আমরা করি করি, তুমি দেখো, ট্রাই করে দেখো, না হয় দ্বিতীয়বার জয়েন করো আবার এই স্বামী অ্যাডমিট দিই। আচ্ছা এখন এই যদি বলি বিশুদ্ধ পানি, আচ্ছা এবার বিশুদ্ধ পানি আমাদের 1 গ্লাস পানি হোক আর 1 বালতি পানি হোক, বলো বলো যে ঘনত্ব কার কম, ঘনত্ব কার বেশি? বিশুদ্ধ পানি একদম ডিস্টিল ওয়াটার একই রকম হওয়ার কথা না? একই একই হবে। পানির 1 বালতি পানির ভর বেশি, আয়তন বেশি, ভর এবং আয়তনের অনুপাত যা। 1 গ্লাস পানির ভর কম, আয়তন কম, ভর এবং আয়তনের অনুপাত তাই। বুঝতে পারছো? ওকে, এবার তো সেক্ষেত্রে আমাদের এই ভর এবং আয়তনের অনুপাত ধ্রুব সংখ্যা হবে। এটা যদি বিশুদ্ধ পানি হয় তার জন্য একটা ধ্রুব সংখ্যা হবে। তো এবার আমাদের এই ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক একটা উপাদান নির্দিষ্ট, একটা বস্তুর উপাদান নির্দিষ্ট, তো তার ইয়ং এর গুণাঙ্ক নির্দিষ্ট। কিভাবে নির্দিষ্ট হবে সেটা আমি একটু এখন একটু দেখাই। আচ্ছা বিষয়টা যেমন বলছিলাম, মনে করো এই পানির ঘনত্ব, বিশুদ্ধ পানি পৃথিবীতে যে স্থানে থাকুক আর যে পাত্রে থাকুক, এবার বিশুদ্ধ পানি তো তার ঘনত্ব নির্দিষ্ট। এখন পাত্র ছোট হোক বড় হোক, পানির পরিমাণ কম হোক আর বেশি হোক। আবার যদি বলি পারদের ঘনত্ব, সেটা ভিন্ন উপাদান তো তার ঘনত্ব ভিন্ন। এরকম যদি বলি ইস্পাত, লোহা, ওকে, ভিন্ন ভিন্ন বস্তু, উপাদান ভিন্ন তো তার ঘনত্ব ভিন্ন। ওকে, এবার এখন যদি বলি ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক, তাহলে সেটা নির্দিষ্ট হবে। এখন ইস্পাতের তার সরু হোক আর মোটা হোক, এবার তাতে আমাদের ইস্পাতের তারটা ছোট হোক আর লম্বা হোক, এই ইস্পাতের যদি বৈশিষ্ট্য ঠিক থাকে তাহলে তার ইয়ং এর গুণাঙ্ক নির্দিষ্ট হবে। ইস্পাত দিয়ে তৈরি এই বস্তুটার গঠনের উপরে আমাদের ইয়ং এর গুণাঙ্ক নির্ভর করবে না। সেটা একটু বুঝাইছি, খেয়াল মনে। আচ্ছা মনে করো ইস্পাতের এটা তার, এটা অনেক সরু, আমরা ইস্পাতের তারের আদি দৈর্ঘ্য ফিক্সড, বল প্রয়োগ নির্দিষ্ট। ওকে, আদি দৈর্ঘ্য এল নির্দিষ্ট আর বল প্রয়োগ নির্দিষ্ট, এফ এবং এল কনস্ট্যান্ট। আচ্ছা এবার এখন দেখো, আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে কি আরো ভালো বুঝি। এফ বাই এ ইনটু ক্যাপিটাল এল বাই স্মল। এবার তাহলে এই এফ এবং এল কনস্ট্যান্ট। ওকে, এখন বলো দেখি এর সরু তার হলে, ইস্পাতের তার সরু হলে এই এটা কমবে না বাড়বে? প্রস্থের ক্ষেত্রফল সরু হলে এর মান কমবে স্যার। এর মান কমবে। আচ্ছা তাহলে বল নির্দিষ্ট, বাটখারা দিচ্ছে নির্দিষ্ট, সেক্ষেত্রে তারটা বেশি লম্বা হবে না কম লম্বা হবে? দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হবে? নির্দিষ্ট হবে স্যার। আচ্ছা আমি বলছি, এই সরু তার দিচ্ছি, সরু একটা তারের মধ্যে, ইস্পাতের তারের মধ্যে একটা নির্দিষ্ট ভরের বাটখারা দিয়ে ওজন দিয়েছে, তাহলে তার সরু হলে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি না তার মোটা হলে দৈর্ঘ্য বৃদ্ধিটা বেশি? শুরু হলে বেশি। সরু হলে বেশি। আচ্ছা এখন দেখো, সরু হলে এ কম এল বেশি, এবং এই একটা আটার ব্যস্ত আমাদের চিহ্ন। আবার মোটা হলে এ বেশি এল কম, যদি এ বাড়ে তাহলে এল কমবে, যদি এ কমে তাহলে এল বাড়বে, এবং এই এ এবং এল এর গুণফল ধ্রুবক। আচ্ছা নির্দিষ্ট বাটখারা দিয়েছি, ওজন ধ্রুবক, একটা নির্দিষ্ট গঠনের তার, তার আয়ু দৈর্ঘ্য ধ্রুবক। এখন যদি আমাদের
এই তারটা সরু হয় তাহলে এ কমে যাবে, এল বেড়ে যাবে। যেই হারে এ কমবে সেই হারে এল বাড়বে। এই দুই রাশির এই এফ এবং এল এর গুণফল ধ্রুবক। এ এবং এল এর গুণফল যদি ধ্রুবক হয় তাহলে ইয়ং এর গুণাঙ্ক ধ্রুবক হয়ে যাবে। আচ্ছা, আবার যদি মোটা হয় তাহলে এ বাড়বে, এল কমবে। এবং এ এবং এল এর গুণফল একটা নির্দিষ্ট উপাদান ইস্পাত, একটা নির্দিষ্ট উপাদান লোহা, সেক্ষেত্রে এই ক্যাপিটাল এ এবং স্মল এ এদের গুণফল তুমি কখনোই কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। তার মানে হচ্ছে ইয়ং এর গুণফল নির্দিষ্ট। আবার যদি এটা ইস্পাত না হয় লোহা হয়ে যায় তখন আমাদের এই এর বৃদ্ধির সাথে সাথে এই এলটা আর একটা নির্দিষ্ট অনুপাতে চেঞ্জ হবে। ওকে, তখন ইয়ং এর গুণাঙ্ক আর একটা নির্দিষ্ট মান হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার এখন ইয়ং এর গুণাঙ্ক। ওকে, ইয়ং এর গুণাঙ্ক একটা নির্দিষ্ট উপাদানের যেটা ধ্রুব সংখ্যা হওয়া উচিত, এর বুঝতে কার সমস্যা আছে? আচ্ছা, গেল। আচ্ছা, এবার এখন এটা আমরা মুছে দিচ্ছি। এবার আসি আয়তন গুণাঙ্ক। তাহলে আমাদের অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, যাকে বলে আমরা ইয়ং এর গুণাঙ্ক। ওকে, ইয়ং কিন্তু একজন সায়েন্টিস্ট, ওনার সম্মানার্থে এই ধ্রুবকটাকে ইয়ং এর গুণাঙ্ক বলা হয়েছে। আচ্ছা, এবার আমাদের আয়তন গুণাঙ্ক ইংলিশে বলা হয় বাক্য গুণাঙ্ক। মানে তারের নিচে কত বাটখারা দেওয়া হয়েছে সেটা নাকি? আচ্ছা শোনো, আমরা তারের ভরটা নেগলেক্ট করি, বুঝতে পারছো? মানে বাটখারা দেওয়া হলো হেভি। মনে করো একটা সরু তার, তার ওয়েট আমরা এই এখানে একটু কথা বলি, শোনো। এবার আচ্ছা, এই তারের সম্পূর্ণ ওজন, ওকে, এখানে কাজ করবে তারের দৈর্ঘ্য বৃদ্ধিতে, এখানে কাজ করবে অর্ধেক, আর এখানে কোনো কাজ করবে না। আর তারের ওজন বাটখারা দিয়েছি 10 কেজি, আর তারের ওজন 50 গ্রাম। এই 10 কেজি ওজনের সাপেক্ষে 50 গ্রাম তার, এটা একদমই নেগলিজিবল। এই তারের নিজের ওজনের কারণে তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা পায়, তারের নিজের ওজনের কারণে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু এটা স্বাভাবিক না। অনেক বেশি তার হলে, অনেক বেশি তার হলে, অনেক লম্বা তার হলে সেক্ষেত্রে আমাদের তারের নিজের ওজনের কারণে নিজের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এটা আমরা পড়াবো। ওকে, আমরা পরে একটা ক্লাসে বেসিক বিষয় যখন আলোচনা করব তখন পড়াবো। তো স্বাভাবিকভাবে তারের ওয়েটটা খুব কম থাকে, এই জন্য এটা আমরা কাউন্টে আনি না। তারের নিচে যে পার্ট ফেলা হয় সেটাই কাউন্ট। আচ্ছা, এবার আমাদের আয়তন গুণাঙ্ক বা মডুলাস, এটা একটা স্থিতিস্থাপক গোলক, এর উপরে চতুর্দিকে বল প্রয়োগ করছি, চতুর্দিকে বল প্রয়োগ করছি। এবার মোট বল, মোট বল আমরা কিন্তু এই স্থিতিস্থাপক গোলকের উপরে মোট বলটা হিসাব করব আমাদের ইজি এই অ্যালজেব্রিক নিয়মে না, ভেক্টর নিয়মে না, বরং পাটিগণিতিক নিয়মে। এখানে 10 নিউটন, এখানে 10 নিউটন, এখানে 10 নিউটন, এখানে 10 নিউটন। এখন তুমি যদি মনে করো এই 10 টি না কস করবে, এই 10 টি না কস করবে, নির্ভর শূন্য, আমি কিন্তু এই বস্তুর উপরে বল দ্বারা এই বস্তুর উপরে ত্বরণ বের করবো না, নিউটনের গতির দ্বিতীয় সূত্র প্রয়োগ করে ত্বরণ বের করবো না, বরং বল প্রয়োগে এই বস্তুটা সংকোচন হয়েছে কি হয়নি সেটা হিসাব করবো। ওকে, আচ্ছা, এই জন্য আমাদের এখানে বল হিসাব করি আমরা পাটিগণিতিক নিয়ম, অ্যারিথমেটিক সাম। ওকে, তাহলে মোট বল যদি বলি এই বল, এই বল, এই বল, 4টা বল, তাহলে 40 নিউটন। এই এফ হচ্ছে 40 নিউটন, এর হচ্ছে বল, আর মোট ক্ষেত্রফল হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের এই মোট বল বাই মোট ক্ষেত্রফল হচ্ছে পীড়ন। আর আয়তন, আয়তন ছিল ক্যাপিটাল পি, আয়তন হ্রাস পেল, ওকে, হলো স্মল ভি। ওকে, স্মল ভি পরিমাণ আয়তন হ্রাস পেয়েছে। ওকে, তাহলে আয়তন বিকৃত হবে স্মল ভি ডিভাইড বাই ক্যাপিটাল ভি। ওকে, আয়তন পীড়ন, আয়তন বিকৃতি, এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক বাক মডুলাস লিখা হয় বি দ্বারা। ওকে, একইভাবে দেখা যাবে একটা নির্দিষ্ট উপাদানের তৈরি একটা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে আমাদের এই আয়তন গুণাঙ্ক নির্দিষ্ট। মনে করো পানি, আমরা আয়তন গুণাঙ্ক সাধারণত তরল বা গ্যাসের ক্ষেত্রে এটা হিসাব করে থাকি। তো এবার মনে করো একটা এই পাত্রের মধ্যে পানি রাখছো,
একটা বেলুনের মধ্যে পানি রাখছো, এবার এটা চতুর্দিকে চাপ দিয়ে পানিটা কিঞ্চিত পরিমাণ সংকুচিত করে। তো সেক্ষেত্রে পানির মধ্যে তুমি কতটুকু পীড়ন প্রয়োগ করছো, কতটুকু বিকৃতি হয়েছে, ওকে, এই অনুপাত একটা ধ্রুব সংখ্যা হবে, এই বাক মডুলাস বি একটা নির্দিষ্ট হবে। পানির পরিবর্তে এখানে যদি বাতাস নাও, তাহলে বাতাসের আয়তন গুণাঙ্ক আবার একটা নতুন ধ্রুব সংখ্যা হবে, বুঝতে পারছো? এখন এই যে পাত্রে পানি নিয়েছো, যে পাত্রে গ্যাস নিয়েছো বা বাতাস নিয়েছো, সেই পাত্রের আকৃতি গঠনটার উপরে এই আয়তন গুণাঙ্ক নির্ভর করবে না, বুঝতে পারছো? বরং আমরা যে স্থিতিস্থাপক বস্তুটা নিয়ে পরীক্ষা চালাচ্ছি, সেই আমাদের এই পরীক্ষণীয় বস্তুটার উপাদানের উপর নির্ভর করবে তার আয়তন গুণাঙ্ক কত হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার গেল এটা আয়তন গুণাঙ্ক, তাহলে এটা আয়তন পীড়ন। আয়তন গুণাঙ্ক উপাদানের উপর নির্ভর করবে। হ্যাঁ বলো। আয়তন গুণাঙ্ক উপাদানের উপর নির্ভর করবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি মনে করো, আমি একটু কথা বলি, তুমি ইনজেকশনের সিরিজ নিছো, ভালো করে খেয়াল করো, ইনজেকশনের সিরিজ নিয়ে সিরিঞ্জের ফ্রন্ট সাইড থেকে সুচটা খুলে ফেলছো বা সুচটা লাগাও, এবার পিস্টন ফ্রন্ট সাইডটা আটকে পিস্টন ধরে ধাক্কা দাও, যদি সিরিঞ্জের ভিতরে বাতাস থাকে তাহলে এটা সংকোচন হবে একরকম, সিরিঞ্জের ভিতরে পানি থাকে এটা সংকোচন হবে আরেক রকম, বুঝতে পারছো? এবার তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এবার আমাদের সকল পদার্থের সংকোচন প্রসারণ হওয়ার ক্ষমতা সমান না। এবার বাতাস যেভাবে সংকোচন প্রসারণ হয়, এটা বেশি সংকোচন হয়, বেশি প্রসারিত হতে পারে, এটা সংকোচন প্রসারণ হওয়ার ক্ষমতা বেশি, এটা আয়তন গুণাঙ্ক একরকম হবে। পানি হলে আরেকটা হবে, পারদ হলে আরেকটা হবে, বুঝতে পারছো? ভিন্ন ভিন্ন উপাদান, ওকে, মনে করেন 5 বল প্লাস্টিকের, একটা পিং পং বল প্লাস্টিকের, তো সেক্ষেত্রে তার আয়তন গুণাঙ্ক ভিন্ন ভিন্ন হবে, উপাদান ভিন্ন তো সহজ কথা আয়তন গুণাঙ্ক ভিন্ন, ওকে। আচ্ছা, আয়তন গুণাঙ্ক নিয়ে আর কোনো কোশ্চেন আছে? এখানে একটু কথা বলি, আমরা ইয়ং এর গুণাঙ্ক যেটা বলেছিলাম y f বাই a ডিভাইডেড বাই স্মল a বাই ক্যাপিটাল। আচ্ছা বলো তো ইয়ং এর গুণাঙ্কের একক কি হতে পারে? একক পীড়নের একক। পীড়নের একক, কেমন? আচ্ছা, এবার নিউটন পার মিটার স্কয়ার। বিকৃতির কোন একক থাকবে? না স্যার। থাকবে না। আচ্ছা, পীড়নের একক কার এককের সমতুল্য হবে? চাপের একক। চাপের একক নিউটন পার মিটার স্কয়ার, চাপের একক প্যাসকেল, ওকে। তাহলে আমাদের এই সকল গুণাঙ্কের একক হবে সকল ক্ষেত্রেই আমাদের পীড়নের একক সমান, কারণ সকল বিকৃতিরই কোনো বিকৃতিরই একক নাই, কোনো বিকৃতিরই একক নাই, একই জাতীয় রাশির অনুপাত একক নাই, ওকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার স্মল ভিটা যেটা, ওইটা কি স্যার যেটুকু আয়তন হ্রাস পেয়েছে সেটা নাকি স্যার? আচ্ছা শোনো, আয়তন আমি কথা বলি, এই স্মল এলটা হ্রাসকৃত দৈর্ঘ্য না দৈর্ঘ্যের পরিবর্তন? দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে এটা হবে আয়তনের পরিবর্তন। আচ্ছা স্যার। মনে করো এই বড় গোলকটা এটার স্বাভাবিক আয়তন, আর এই ছোট গোলকটা ভি প্রাইম, এটা হচ্ছে হ্রাসকৃত আয়তন। আয়তনের পরিবর্তন স্মল ভি ইকুয়াল টু ভি মাইনাস ভি প্রাইম। স্বাভাবিক আয়তন ভি, হ্রাসকৃত আয়তন ভি প্রাইম। এবার এটার পরিবর্তন হচ্ছে স্মল ভি। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, এরপরে আমাদের ক্রিন্তন গুণাঙ্ক। তারপর এটা একটা আয়তকার স্থিতিস্থাপক বস্তু, ওকে, এটার স্বাভাবিক গঠন ছিল পি কিউ আর এস। এই আর এস তলটা ফিক্সড, পি কিউ তলটা চলনক্রম। এবার এই পি প্রান্ত চলে আসলো এখানে, এদিকে বল প্রয়োগ করা হলো এই তলে, এই চলনক্ষম তলের ক্ষেত্রফল হচ্ছে এ, ক্রস সেকশনাল এরিয়া এ, আর এখানে বল প্রয়োগ করা হলো এ। এবার এই পি প্রান্ত চলে আসলো এখানে, পি প্রান্ত চলে আসলো পি প্রাইম পয়েন্ট,
আর কিউ প্রান্ত চলে গেল কিউ প্রাইম পয়েন্ট, কিউ প্রাইম পয়েন্ট। ওকে, আচ্ছা এখন আমাদের এখানে যেটা আমরা বলছি, এখানে এই পীড়ন যেটা, আমি যদি এটাকে বাহ্যিক বল প্রয়োগ করি এফ, বাহ্যিক বল প্রয়োগ করি এফ, এটা কিঞ্চিতটা এই এই চলন ক্ষমতাটা একটু বেঁকে গেল, সরে গেল, সরে যাওয়ার পরে স্থির হয়ে আছে। স্থির হয়ে থাকার অর্থ হচ্ছে বাহ্যিক বল যদি আমি এফ প্রয়োগ করি তাহলে সৃষ্ট বলটাও এফ সৃষ্টি হয়েছে। বাহ্যিক বল বেশি হয় তাহলে এটা আরো বেঁকে যাবে, আর সৃষ্ট বলটা বেশি হলে এটা এত খানিকটা বেঁকে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তো আমরা বিকৃতি কি, ক্রিন্তন বিকৃতিকে ট্যান থিটা দ্বারা লিখি, থিটা দ্বারা লিখি। ওকে, আর ক্রিন্তন গুণাঙ্ককে লিখি ইটা দ্বারা। ইটা ইকুয়াল টু এফ বাই হচ্ছে পীড়ন, আর থিটা হচ্ছে বিকৃতি। ওকে, তাহলে এটা আমাদের ক্রিন্তন বিকৃতি, এটা হচ্ছে ক্রিন্তন পীড়ন, ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন পীড়ন, এটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক। এর ক্ষেত্রে রিঅ্যারেঞ্জ করে লিখলে আমাদের এফ বাই এ থিটা। ওকে, আচ্ছা, তো এবার আমাদের এখানে এখানে থিটার কোনো ই থাকবে, এখন থাকবে, কারণ এই চলন ক্ষমতা হলো আপেক্ষিক সরণ, পি থেকে পি প্রাইম এই দৈর্ঘ্য, আর হচ্ছে পি থেকে এস এই দৈর্ঘ্য, দুই দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে এই ট্যান থিটা বা থিটা। তাহলে এই থিটার কোনো একক নাই, এফ বাই এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল, ক্রিন্তন গুণাঙ্কের একক হচ্ছে প্যাসকেল। স্যার প্রশ্ন করবো স্যার একটা। হ্যাঁ বলো। স্যার আমরা ক্ষেত্রফলটা কোন তল ধরছি? Yes, yes. সুন্দর প্রশ্ন করেছো। এবার মনে করো যদি আমরা এরকম একটা স্থিতিস্থাপক বস্তুর উপরে আমরা ক্রিন্তন বিকৃতি ঘটাতে চাই, তাহলে আমি যদি এই তলের লম্ব বরাবর বল প্রয়োগ করি, এই তলের লম্ব বরাবর বল প্রয়োগ করি, তাহলে কিন্তু এটা ক্রিন্তন বিকৃতি ঘটবে না। বল প্রয়োগ করবে এই তলের স্পর্শক বরাবর। ক্রিন্তন বিকৃতিকে আমরা যেভাবে ডিফাইন করেছি, ক্রিন্তন বিকৃতি বলতে আমরা যে বিষয়টা বুঝেছি, এই ক্রিন্তন বিকৃতির ঘটনা ঘটবে তখনই যখন চলন ক্ষমতলের সাথে স্পর্শক বরাবর বল প্রয়োগ করা হবে। চলন ক্ষমতলের সাথে স্পর্শক বরাবর বল প্রয়োগ করা হবে। এই তলের লম্ব বরাবর বল প্রয়োগ করলে কখনোই ক্রিন্তন বিকৃতি ঘটবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এই অনুদৈর্ঘ্য পীড়ন, এটাও তলের লম্ব বরাবর, আয়তন পীড়ন, এটাও তলের লম্ব বরাবর। কিন্তু ক্রিন্তন পীড়ন বা ক্রিন্তন বিকৃতির জন্য যে বাহ্যিক বলটা প্রয়োগ করি, এই বলটা তলের স্পর্শক বরাবর। যে তলে আমরা বল প্রয়োগ করি এটা তলের স্পর্শক বরাবর, এটা একটা ব্যতিক্রম। ঠিক আছে, সুন্দর কোশ্চেন করেছো, কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন করলে আমরা সবাই বিষয়টা ক্লিয়ার করব। আচ্ছা, এই স্থিতিস্থাপক বস্তুর উপরে যদি উপর থেকে আর লম্বভাবে বল প্রয়োগ করি, এবার সৃষ্ট বলটা যদি উপর থেকে সৃষ্টি হয়, কখনোই এটা এরকম বেঁকে যাওয়া, এই প্রান্ত এখানে আসা, এই প্রান্ত এখানে যাওয়া, এটা কখনোই সম্ভব হবে না। ক্রিন্তন বিকৃতি বলতে যে আমরা বিষয়টা বুঝি, সেই ঘটনাটা ওটা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে এইখানে আমরা ক্ষেত্রফলটা এই সবসময় হচ্ছে স্পর্শক তল বরাবর। হ্যাঁ, স্পর্শক তল। এবার যেই তলে আমরা বল প্রয়োগ করব, ওকে, আচ্ছা আমি আর একটু বুঝাচ্ছি। এই বইটা আমরা এই তলে বল প্রয়োগ করছি স্পর্শক বরাবর, আমরা কখনো এই তল হিসাব করবো না, কখনো এই তল হিসাব করবো না। যেই তলে স্পর্শক বরাবর বল প্রয়োগ করছি, চলন ক্ষমতল, সহজ কথা, চলন ক্ষমতল বল প্রয়োগ যে তলটা আমাদের এই হবে, সরে যাবে, সেই তল। আচ্ছা, এবার এটা নিয়ে আর কোনো জিজ্ঞাসা আছে কারো? স্যার থিটাটা কি রেডিয়ানে নাকি স্যার ডিগ্রিতে একবার বলবেন? আচ্ছা, এখন আমরা এটা সাধারণত রেডিয়ানে হিসাব করি। ঠিক আছে, এসআই এককের কোণের হিসাব সাধারণত রেডিয়ানে করা। এখানে ট্যান থিটার থিটা সমান হলো কিভাবে? ট্যান থিটার থিটা সমান হবে, এটা তো তোমাদের ক্লাসে দেখায়নি, কোন একটা ক্লাসে দেখাবো। ঠিক আছে, এটা আমাদের আরো একটা টপিকসে লাগবে, তো ওই টপিকস আলোচনা করার আগে আমি দেখাবো। থিটা যদি রেডিয়ানে পরিমাপ করা হয় এবং থিটা যদি খুব ক্ষুদ্র হয়, ওকে, তাহলে আমরা এটাকে এই ট্যান থেকে থিটা লিখতে পারি, সাইন থেকে থিটা লিখতে পারি, কস থেকে 1 লিখতে পারি। এটা আমি কোন একটা ক্লাসে দেখাবো। ঠিক আছে, আমাকে একটু স্মরণ করাই দিও। তো আমি এটা আগামী
আগামী রবিবারে ক্লাস। ওকে, রবিবারের ক্লাসে এই 8:30 দিয়ে শুরু করবো, তখন দেখাবো। আচ্ছা, এবার এটা গেল। এটা মুছে ফেলতেছি। আচ্ছা, এখন স্থিতিস্থাপক স্থিতিশক্তি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ওকে, এটা একটু বুঝাচ্ছি, খেয়াল করার সময়। তো একটা স্প্রিং এর এক প্রান্ত আটকে অপর প্রান্ত ধরে যদি টেনে এটাকে প্রসারিত করি, তাহলে স্প্রিং এর বল ধ্রুবক যদি কে হয়, স্প্রিং এর সংকোচন বা প্রসারণ যদি এক্স হয়, তাহলে এই স্প্রিংটা সংকোচন প্রসারণ করতে যে কাজ হয়, সেই কাজই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা থাকে, এবং সেটা হচ্ছে ইউ। ওকে, কৃত কাজ আর বিভব শক্তি সমান ইউ, এবং সেটা হচ্ছে হাফ অফ কে এক্স স্কয়ার, হাফ অফ কে এক্স স্কয়ার। ওকে, আচ্ছা, এবার এখন আমরা এই এটা একটা স্প্রিং এর ক্ষেত্রে এই কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এটা মনে করো ইস্পাতের তার, তো তার ক্ষেত্রে এরকম ধ্রুব রাশি আছে হলো ইয়ং এর গুণাঙ্ক। ওকে, আমরা এখানে প্রকাশ করছি এই স্প্রিং ধ্রুবক দিয়ে, আর ওখানে প্রকাশ করব ইয়ং এর গুণাঙ্ক দিয়ে। ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক বা কৃন্তন গুণাঙ্ক দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তো আমরা এই একটা স্থিতিস্থাপক বস্তুর সংকোচন বা প্রসারণে যে কাজ করতে হয়, এই কাজটাই ওই বস্তুর মধ্যে বিভব শক্তি জমা থাকে। আমি একটু বিষয়টা বুঝে বলি, খেয়াল করো। এই মার্কারটা ফ্লোরে ছিল, মার্কারের ভর এম, ফ্লোর থেকে ছাদের উচ্চতা এইচ, এবং আমাদের এই ফ্লোর থেকে ছাদ পর্যন্ত সর্বত্র অভিকর্ষণ জি। এই মার্কারকে ফ্লোর থেকে ছাদে তুলতে আমাদের কাজ করতে হবে, এজেন্ট কর্তৃক কাজ হবে পজিটিভ, এবং সেটা প্লাস এমজিএস। এবং এই মার্কারটাকে ফ্লোর থেকে ছাদে তুললে এটা এমজিএস পরিমাণ বিভব শক্তি লাভ করবে। তাহলে এজেন্ট আমাদের এই বস্তুকে স্থানান্তরিত করতে যে পরিমাণ কাজ করেছে, সেই পরিমাণ কাজই ওই বস্তুর মধ্যে বা ব্যবস্থার মধ্যে বিভব শক্তিতে জমা থাকে। এটা মনে রাখবে, একটা বস্তুর স্বাভাবিক আকৃতি, স্বাভাবিক গঠন বা স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে বা অবস্থায় আমরা যদি স্থানান্তরিত করি বা রূপান্তরিত করি, তাহলে বাইরের এজেন্টকে যে পরিমাণ কাজ করতে হয়, ওই কাজটাই ওই সিস্টেমের মধ্যে বিভব শক্তিতে জমা থাকে। আমি আবার বলছি, কোন বস্তুকে তার স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে অন্য কোনো অবস্থানে বা অবস্থায় স্থানান্তরিত বা রূপান্তরিত করতে বাইরের এজেন্ট যে পরিমাণ কাজ করে, ওই পরিমাণ কাজই ওই ব্যবস্থার মধ্যে বিভব শক্তিতে জমা থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা স্থিতিস্থাপক তার প্রসারণে কি পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটা আমরা বের করব, এবং কাজ থেকে আমরা বিভব শক্তি সবাই। তো মনে করে এটা কোনো দৃঢ় অবলম্বন, এখান থেকে একটা তার ঝুলানো আছে, তারের স্বাভাবিক দৈর্ঘ্য এটা, তার নিচে বাট খাড়া দেওয়া হলো, বাট খাড়া টানে তাকে আরো একটু প্রসারণ, বাট খাড়া টানে এটা আর একটু প্রসারণ, এটা বাট। ওকে, দৈর্ঘ্যবৃদ্ধি স্মল। আচ্ছা, এখন এই যদি বলি এই তারে আমরা বাট খাড়াতে বল প্রয়োগ করছি, এই তারে ক্রস সেকশনাল এরিয়া এ, আই দৈর্ঘ্য ক্যাপিটালের, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল। ওকে, আচ্ছা, এবার এখন এটার ইয়ং এর গুণাঙ্ক, আমরা একটু ইয়ং এর গুণাঙ্ক বের করে রাখি, আমাদের এটা লাগবে। তো আমি একটু আগে একটা কাজ করি, এই তারের কিছু বৈশিষ্ট্য লিখতেছি। প্রথমে আমরা তারের আদি দৈর্ঘ্য এল, কোন প্রকার বল প্রয়োগ করা হলে তখন আদি দৈর্ঘ্য এটা এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে স্মল এল। বাট খাড়া রয়েছে, বাট খাড়ার ওজন বা বল হচ্ছে এম, আর এই তারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ। আচ্ছা, তো এবার আমাদের ইয়ং এর গুণাঙ্ক, y ইকুয়াল টু f বাই a স্মল এল বাই ক্যাপিটাল। এবার f বাই a ঠিক থাকলো,
এবার এটা ক্যাপিটাল এল স্মল এল উঠে গেল। ওকে, আচ্ছা এখন এখান থেকে আমরা এফ এর মানটা পেলাম, আমাদের এফটা লাগবে, এই এফ এর মানটাকে পেয়ে যাবো। তো এখানে একটা বিষয় দেখো, তো এই তারটা আমাদের বার্থটা টানে প্রসারিত হওয়ার সাথে সাথে এর কিন্তু সরু হয়ে যাবে, একটু হলেও সরু হবে। তো এটা যদি লম্বা তার হয় আর বার্থটা যদি ছোট হয়, তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা তুলনামূলকভাবে বেশি হবে, আর এটার যে ব্যাসার্ধ হ্রাস পাবে, এই ক্রস সেকশনাল এরিয়া হ্রাস পাবে, এটা খুব সামান্য। ওকে, তো একটা লম্বা তার বার্থটা টানে যে প্রসারিত হয়, এই প্রসারণটা গ্রহণযোগ্য মানে, কিন্তু ব্যাসার্ধের হ্রাস বা ক্রস সেকশনাল এরিয়ার হ্রাস এটা খুবই নগণ্য, এটা কাউন্টের মধ্যে পড়ে না। ওকে, এই জন্য আমরা এই স্মল এলটাকে কাউন্টে আনবো, এই স্মল এল এর দৈর্ঘ্যের পরিবর্তন স্মল এল কে কাউন্টে আনবো, কিন্তু এর পরিবর্তনকে আমরা কাউন্টে আনবো না। এই এফ কনস্ট্যান্ট, সরি এফ কনস্ট্যান্ট না, এল কনস্ট্যান্ট আর এ কনস্ট্যান্ট। ওকে, তো আমরা এখান থেকে এফ এর মানটা পেয়ে যাবো, এফ ইকুয়াল টু আসবে YAL divided by capital। ওকে, আচ্ছা এবার এই তারের যদি আমি আরেকটু দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, এই তারের যদি আমি আরো খানিকটা দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, ওকে, তাহলে আমাদের বল আরেকটু বাড়াতে হবে। ওকে, আমরা অলরেডি এর পরিমাণ বল প্রয়োগ করে এর পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করে ফেলছি। এখন যদি আমি আরো ডি এর পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, তাহলে বল কিছু পরিমাণ বাড়াতে হবে। এখন যদি এই এল এর সাথে আমি ডিএল যোগ করে দিই, এল এর সাথে ডিএল যোগ করে দিই, এই ডিএলটা এত ছোট, ওকে, আমাদের এই বলের পরিবর্তনটা একদম নগণ্য। এই দৈর্ঘ্যের পরিবর্তন ডিএল ও টেন্ডস টু 0, আর বলের পরিবর্তন আমাদের ডিএফ ও টেন্ডস টু 0। তো আমি বলবো যে আমাদের এটা এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, এরকে যদি আমি আরো একটু দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, তাহলে এফ পরিমাণই আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, তাহলে এফ পরিমাণই বল। আমি আবার বলছি, এখানে আমাদের ডিএল টেন্ডস টু 0 আর এফ এর পরিবর্তনটাও আমাদের টেন্ডস টু 0। তো এই জন্য আমরা দৈর্ঘ্য বৃদ্ধি, ওকে, দৈর্ঘ্য বৃদ্ধিটা অনেক ছোট হওয়ার কারণে বলের পরিবর্তনটা আমরা নেগলেক্ট করছি। তাহলে আমি যেটা করবো, এটাকে আমরা ডি এর পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে কাজ ডি2, কাজ ডিডব্লিউ ইকুয়াল টু হবে এফ ডট ডি, এফ ডট ডি। বাট ছাড়া বা আমরা বল প্রয়োগ করবো নিচের দিকে, এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে নিচের দিকে, বল আর সরণ একদিকে। তো এবার সেক্ষেত্রে আমাদের কি হবে, এটা এই মধ্যবর্তী কোণ cos 0 ডিগ্রি মান 1 হবে +1। তো এটাকে আমি একবারে এফডি লিখেছি, এফডি cos 0 ডিগ্রি +1 কোণ লিখেছি। আর এই এফটা, এই এফ এর মানটা এটা এখানে লিখেছি, সমান সমান YAL divided by capital L DL। ওকে, আচ্ছা এখন আমাদের এই ডিএল দৈর্ঘ্য বৃদ্ধি ধ্রুব বল দ্বারা হয়েছে, খুব সামান্য দৈর্ঘ্য বৃদ্ধি। আমরা এই দৈর্ঘ্য বৃদ্ধি সামান্য বলে আমরা বলের পরিবর্তনটা নেগেটিভ করছি, কিন্তু যদি বলি আমি এখান থেকে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি এল বিবেচনা, সেক্ষেত্রে কিন্তু আর বলটা ধ্রুব থাকবে। আচ্ছা এবার এইখান কি বলে, এল চেঞ্জ হলে এফ চেঞ্জ হবে, দৈর্ঘ্য বৃদ্ধি চেঞ্জ হলে বল চেঞ্জ হবে। আচ্ছা তোমরা নিজেরাই বলো, একটা তারকে তুমি টেনে লম্বা করো, কি ধ্রুব বল দ্বারা প্রসারিত হয়? একটা তার লম্বা করা তো আমাদের রেয়ার ঘটনা, আমরা এটা স্প্রিং কথা বলি। স্প্রিং এর এক প্রান্ত আটকে আরেক প্রান্ত ধরে তুমি টেনে লম্বা করতেছো, তুমি কি ধ্রুব বল প্রয়োগ করো না স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে তুমি বলটা ক্রমান্বয়ে বাড়াও? পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। এখন যখনই পরিবর্তনশীল বল, তখনই কিন্তু আমাদের কাজ হিসাব করতে হবে ইন্ডিকেশন করে। আমরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আর ধ্রুব বল দ্বারা কৃত কাজ দুইটাকে আলাদা আলাদা বুঝেছি, একটা ডট গুণন করে হয় আর একটা ইন্ডিকেশন করে হয়। ওকে, আমাদের এখানে এই তারকে যখন আমরা টেনে প্রসারিত করবো, বাটখারা জোড়া টেনে প্রসারিত করি, তখন ক্রমান্বয়ে বল বাড়াতে হবে। সেক্ষেত্রে এই আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে
আমাদের এই বলটা চেঞ্জ হবে। ওকে, আচ্ছা এখন টোটাল কাজ ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি। ওকে, এই ডি এর মান হচ্ছে এটা y a l ডিভাইড বাই ক্যাপিটাল এর ডি। ওকে, আচ্ছা এখন এখানে আমাদের এই একটা জিনিস সুবিধা হয়েছে যে এখানে যখন ছিল এই ফরম্যাটটা বলটাও পরিবর্তনশীল, দৈর্ঘ্য বৃদ্ধিটাও পরিবর্তনশীল। এখন এই আমাদের এখানে এসে আমাদের এই ক্যাপিটাল এফ কে আমরা ওয়াই এ এল এ কনভার্ট করতেছি, ওয়াই এ এল ডিভাইড ক্যাপিটাল এ কনভার্ট করতেছি। এখন আলটিমেটলি ক্যাপিটাল এফ টা স্মল এল এ কনভার্ট হয়েছে, ক্যাপিটাল এফ টা স্মল এল এ কনভার্ট হয়েছে। তো এখন আমাদের সুবিধা হয়েছে একটা চলক, এখানে ছিল এফ এবং ডি এর দুইটা চলক, এখানে হচ্ছে একটা চলক। ওকে, দুই চলকের ইন্ডিকেশন যে সূত্র আছে কিন্তু সেটা যুক্তি ঝামেলা বেশি। আর যখন আমরা ক্যাপিটাল এফ এই যে ক্যাপিটাল এফ কে আমি স্মল এল এ কনভার্ট করে দিচ্ছি, এই ইয়ং এর গুণাঙ্ক ক্রস সেকশনাল এরিয়া আদি ধরবো, এটা কিন্তু ধ্রুবক। আমরা ক্যাপিটাল এফ একটা চলক, এই চলককে কনভার্ট করছি স্মল এল চলক, তাহলে এখানে আমাদের একটা চলক হয়েছে, এখানে স্মল এল এখানে স্মল এল। ওকে, ওয়াই এ আর ক্যাপিটাল এ এই তিনটা রাশি ধ্রুবক হয়ে গেছে। আচ্ছা এখন আমাদের স্টার্ট করব 0 দিয়ে আর দৈর্ঘ্য বৃদ্ধি শেষ হবে স্মল এল। ওকে, আচ্ছা যখন বল প্রয়োগ করি তখন দৈর্ঘ্য বৃদ্ধি ছিল স্মল 0, আর বল যখন প্রয়োগ করছি দৈর্ঘ্য বাড়তে বাড়তে এটা দৈর্ঘ্য বৃদ্ধি শেষ পর্যন্ত এই এল হয়েছে। ওকে, এখন আমাদের আমি আগে বলছি ওয়াই এ এল এই তিনটা রাশি ধ্রুবক, এই তিনটাকে আমি বাইরে নিয়ে আসছি ওয়াই এ এল। আচ্ছা এবার এই স্মল এল কে যদি আমি ইন্টিগ্রেশন করি এল এর সাপেক্ষে, তাহলে পাওয়ার 1 যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, তাহলে এটা হবে এল স্কয়ার বাই 2, লিমিট হবে 0 টু এল। আচ্ছা এখন হাফ 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 রইল, আমি একবার একটা কাজ করি, এল এর পরিবর্তে স্মল এল বসাও, মাইনাস দিয়ে এল এর পরিবর্তে 0 বসাও। তো এই 0 বসিয়ে মাইনাস করা আর না করার মধ্যে পার্থক্য, আমি এই 0 বসানোর কাজটা করবো একবারে। আমি স্মল এল পরে স্মল এল বসালে যা আসবে, তাহলে হাফ হাফ থাকলো, এবার ওয়াই এ এল স্কয়ার এবারে ক্যাপিটাল। এটা হচ্ছে কিছু কাজ। কখনো প্রশ্ন হয় একটা স্থিতিস্থাপক বস্তু বা তার যার ইয়ং এর গুণাঙ্ক ওয়াই, ক্রস সেকশনাল এরিয়া আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এর, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, একে স্মল এর পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে কি পরিমাণ কাজ করতে হবে, তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু হাফ ইনটু ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড ক্যাপিটাল এই সমীকরণ দিয়ে আমরা কাজ বের। তো তখন ছিল এরকম হাফ অফ এ এক্স স্কয়ার। ওকে, আর এখন দেখো হাফ অফ ওয়াই এ এল ডিভাইড ক্যাপিটাল ওয়াই এ বাই ক্যাপিটাল, এই রাশিটা ধ্রুবক। এখানে ছিল ব ধ্রুবক আর এখানে এই তিন রাশি ধ্রুবক। ওকে, একই ফরম্যাট। তো এখন আমরা এই যেটা করব এই স্থিতিস্থাপক বস্তু ওকে দৈর্ঘ্য বৃদ্ধিতে টোটাল এই পরিমাণ কাজ করতে হয়েছে, যে পরিমাণ কাজ করছি এই পরিমাণ কাজ এর মধ্যে টোটাল বিভব শক্তি জমা আছে। আমরা যেটা করবো একক আয়তন বিভব শক্তি, একক আয়তন বিভব শক্তি। ওকে, সেই একক আয়তন বিভব শক্তি যদি বলি সেটা যদি ই বলি একক আয়তনের সমস্ত বিভব শক্তি। আচ্ছা এখন এই যে তারটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল, বলো এই দৈর্ঘ্য বৃদ্ধিটা সবাই কি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্ট? জি স্যার। ওকে, আচ্ছা এই তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা কোনো একটা পয়েন্ট হবে, উপরের পয়েন্টে মাঝখানে নিচের পয়েন্টে হবে, না এই তারা সর্বত্রই দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে? সর্বত্রই তারের সর্বত্রই এই তারটা প্রসারিত হওয়ার সাথে সাথে অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাবে এবং সর্বত্রই বিভব শক্তি জমা থাকবে। তাহলে একক আয়তন বিভব শক্তি কত জমা থাকবে? সম্পূর্ণ তারে এই পরিমাণ বিভব শক্তি জমা থাকবে।
একক আয়তন কত বিভব শক্তি জমা থাকবে সেটা যদি কি বলি, ইকুয়াল হবে ডব্লিউ ডিভাইডেড বাই ভি। ভি হচ্ছে এই তারের আয়তন। ওকে, আচ্ছা এখন আমাদের এই ডব্লিউ এর মান হচ্ছে এটা হাফ, আমি হাফ করে লিখি, হাফ ইনটু এটা ওয়াই এর স্কয়ার, ওয়াই এর স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল। ওকে, আর এই ভিটা হচ্ছে তারের আমাদের আয়তন। ওকে, সম্পূর্ণ তারের মধ্যে এই পরিমাণ শক্তি জমা আছে, তাহলে এটা হলো ক্যাপিটাল এ। ওকে, আচ্ছা এখন আমরা কাজ করতে পারি, এই এর এ আর এটা কেটে দিতে পারি। ওকে, তাহলে হাফ থাকলো, এবার ওয়াই থাকলো, এল স্কয়ার থাকলো, নিচে এল স্কয়ার। তো নিচের এল স্কয়ারটা আমরা একটা কাজ করলাম, বরং এটাকে ভেঙে লিখি। এল স্কয়ারকে এল ইনটু এল লিখি, নিচের এল স্কয়ারটাকে এল ইনটু এল। ওকে, আচ্ছা দেখো সবাই আমাদের ক্লাস শেষের দিকে চলে আসছে। তো এখন বলো কি এই স্মল এর আর ক্যাপিটাল এর অনুপাত কি? স্মল এর আর ক্যাপিটাল এর অনুপাত কি? বিকৃতি। আচ্ছা এখন তাহলে এই আমাদের দেখতে পাচ্ছি এই ওয়াই এল বাই ক্যাপিটাল এরকে যদি আমরা কোনো বিশেষ কোনো রাশিতে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সম্পর্কটাকে আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি। ওকে, সেটাই দেখতেছি, খেয়াল করো সবাই। এখান থেকে খেয়াল করো, এখান থেকে খেয়াল করো, বা এখান থেকে আসি, এটা যদি এখানে ভাগ করে দাও, এটা যদি এখানে ভাগ করে দাও, ওয়াই এল বাই ক্যাপিটাল, এটা কি পাচ্ছি আমি? এফ বাই ওয়াই এল বাই ক্যাপিটাল। ওকে, আচ্ছা এবার এখন এই এফ বাই এটা কি বলো তুমি? পীড়ন। ওকে, তাহলে আমি এটাকে লিখতেছি হাফ ইনটু ওয়াই এল বাই ক্যাপিটাল এল স্মল এল বাই ক্যাপিটাল ইকুয়াল হাফ ইনটু এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল হাফ। আচ্ছা এফ বাই এটা পীড়ন, তাহলে লিখে দিচ্ছি পীড়ন ইনটু বিকৃতি। স্যার এটা তাহলে স্প্রিং এর একক আয়তনে বিভব শক্তির সূত্র? স্প্রিং না, স্প্রিং হলে তো ওয়াই থাকতো না, কে থাকতো? এটা স্থিতিস্থাপক তার। আয়তন নির্ণয়ের সময় আমরা আদি দৈর্ঘ্যটা কেন হিসাব করি? না, এটা আমরা যেটা করছি মানে এটা স্বাভাবিক দৈর্ঘ্যে কতটুকু একক আয়তনের কত শক্তি জমা ছিল বা জমা থাকতে পারে সেটা আমরা হিসাব করছি। তো এখানে এফটা কি নিট ফোর্স? এফ কি নিট ফোর্স? একটু জোরে বলো স্যার, এফ কি নিট ফোর্স? এফটা মনে করো তুমি এই যে এফটা যে বল প্রয়োগ করছো, এটা যদি পরিবর্তনশীল, এই বলটা ফিক্সড কোনো মান নাই, আয়তনটা ফিক্সড মান আছে, তুমি এখান থেকে যত টানবা, যতই তুমি টেনে প্রসারিত করবা তত তোমাকে বল বাড়াতে হবে। ফিক্সড একটা বল প্রয়োগ করলে এটা প্রসারিত হবে না। প্রথমে বলটা কম ক্রমান্বয়ে বাড়তেছে, বলটা পরিবর্তনশীল বল, এই জন্য তো ইন্টিগ্রেশন করে করতে হবে। আচ্ছা আমাদের সময় শেষের দিকে, এখন আমি কিছু কথা বলি, এর উপর কোশ্চেন একটা পরে আবার করবে তোমরা। আমরা এই যে একক আয়তনের সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, এটা প্রমাণ করলাম এটা অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে। এইটা এই একই প্রমাণ আমি আয়তন বিকৃতির ক্ষেত্রে করতে পারবো, আবার কেন্দ্র বিকৃতির ক্ষেত্রে প্রমাণ করতে পারবো। তো অনার্সের বইয়ে এই 3 ধরনের বিকৃতির ক্ষেত্রে এই প্রচেষ্টা করা আছে। তো এমনি ইন্টারমিডিয়েটের বইয়ে কোনো বইয়ে ইসাকের বইয়ে হয়তো বা থাকতে পারে, তো একটু দেখো তোমরা। আর আমাদের নরমালি বেশিরভাগ বই, ইন্টারমিডিয়েট বেশিরভাগ বই এই একক আয়তনের সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, এটা শুধু
আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে প্রমাণটা করা আছে। আমরা আপাতত অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে প্রমাণটা করব। যদি কেউ সুযোগ পাও বা বই থাকে, বইয়ে খুঁজে পাও, তাহলে তিনটাই পড়তে পারো। তো তিনটাই ইম্পর্টেন্ট। সাধারণত এটা দিয়ে আছে স্যার, বলো। মানে স্যার বলতেছিলাম কি স্যার, প্রমাণগুলা কি কোনো বইতে সবগুলাই দেওয়া আছে নাকি স্যার আমাদেরই করতে হবে? অনার্স এর বইয়ে সবগুলো দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু ইন্টারমিডিয়েট বইয়ে দুই একটা বই দিতে পারে, ইসাকের বইয়ে দিতে পারে, তুমি একটু খুঁজে দেখো ইসাক বই পাও কিনা, ঠিক আছে? আর জরুরি না, তুমি একটা শিখছো, এবার একটা শিখছো, তার মানে এইটা যে নিয়মে করেছি আমরা অনেকটা একই কনসেপ্টে কাজে লাগিয়ে একই কৌশলে আমরা আয়তন বিকৃতি এবং কেন্দ্র বিকৃতির ক্ষেত্রে এই প্রমাণটা করতে পারবো, ঠিক আছে? স্যার আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী ক্লাস শুরু হবে। এটা নিয়ে এখন আর আলোচনা করবো না, তাহলে আমরা এটা মনে রাখবো, এটা সকল বিকৃতি ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে প্রমাণ করেছি, সকল বিকৃতির ক্ষেত্রে প্রযোজ্য, এটা মনে রাখবো। আর আগামী ক্লাসে এর উপরে যদি আরো কোনো কোশ্চেন থাকে আগামী ক্লাসে করবো, ঠিক আছে? আমার ক্লাস শেষ, এখন অন্য একটা ক্লাস শুরু হবে। আমি 10 মিনিট ওভার নিয়েছি টাইম। এবার সামি পার্সেন্টেজটা বলো, অ্যাবসেন্ট রোল গুলো বলো। Sir, roll number 11, 11, 15, 15, 19, 19, 21, 21, 26, 26, 37, 37, স্যার 60, প্রেজেন্ট আছে 37। হ্যাঁ 37 এর পর বলো, ঝটপট বলো। 60, 62, 60, 62, 70, 70, 73, 73, 75, 75, 76, 76, 79, 79, 92, 92, 99, 99, 103, 103, 106, 106, 110, 110, 113, 113, 116, 116, 117, 117, 119, 119, 120, 120, 128. 128. Yes, sir. Good. ক্যাপ্টেন তোমাদেরকে ধন্যবাদ। তো স্যার এর উপরে যদি কোনো 106 question থাকে- এর উপরে যদি কোশ্চেন থাকে তাহলে আগামী ক্লাসে আবার করবে। আর তোমাদের এই আগামী ক্লাসে আমরা পড়াবো, পয়সন অনুপাত পড়াবো, আর ইস্পাত, রাবার শেপের স্থিতিস্থাপক এই বিষয়টা পড়াবো। তাহলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর এর মধ্যে কেউ প্রেজেন্ট আছো যাদের রোল অ্যাবসেন্ট রোল কাউন্ট করা হলো? Sir, 106, 10 106, 106 এটাকে অ্যাবসেন্ট করা হয়নি। স্যার 37 প্রেজেন্ট। 37 অ্যাবসেন্ট করা হয়নি, এটাকে আগে আমরা কেটে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।